পর্যন্ত দেখছিলাম। আমরা চাইছিলাম ওয়্যারলেস ডিভাইসগুলি দেখতে, বাট ওইটা আমাদের জন্য ওয়েস্ট অফ টাইম। এজন্য ওয়্যারলেস বাদ দিয়ে দিছি। এখন যেটা বাকি রয়ে গেছে নেটওয়ার্কের মধ্যে, ওইটা হলো নেটওয়ার্ক সিকিউরিটি। নেটওয়ার্ক সিকিউরিটি যে ব্যাপারটা, এই ব্যাপারটাই আমাদের খুব ভালোভাবে বুঝতে হবে। কারণ যদি আপনি জানেন যে কারে কিভাবে সিকিউর করছে, তো ওর থেকে ব্রেক পয়েন্টও আপনার খুঁজে বের করতে আহ, বেশি মানে সুবিধা হইবে আর কি। ওয়ালাইকুম আসসালাম সিফাত ভাই। আচ্ছা, ঠিক আছে। তো নেটওয়ার্ক সিকিউরিটির মধ্যে আসলে নেটওয়ার্ক সিকিউরিটি রেফার করে কয়েকটা জিনিসকে প্রোটেক্ট করার জন্য। এখন কারে কারে প্রোটেক্ট করবে? অবশ্যই আপনার আর আমার প্রোটেক্ট করব না। ওর সাথে যারা যারা জড়িত তাদেরকেই প্রোটেক্ট করব। তো ওর সাথে জড়িত কি? ডাটা, অ্যাপ্লিকেশন, ডিভাইস আর সিস্টেম। এই কয়েকটা জিনিস ওর সাথে জড়িত। কারণ আমরা কোনোদিনই যার ভিতর যেটা নাই তার ভিতর ওইটা তৈরি করার মতো ক্ষমতা রাখি না। যার সাথে যার সম্পর্ক নাই তার সাথে তো কোনোভাবেই কমিউনিকেশন করা সম্ভব না। এজন্য নেটওয়ার্কের সাথে কমিউনিকেশন করে যে জিনিসগুলি, ও সিকিউরিটি দিব ওই জিনিসগুলিরই। এই জন্য প্রোটেক্ট করার জন্য যে সিকিউরিটিগুলি অ্যাড করা হয়, তা অ্যাড করা হয় শুধুমাত্র ডাটার জন্য, অ্যাপ্লিকেশনের জন্য, ডিভাইসের জন্য এবং সিস্টেমের জন্য। ঠিক আছে? কি কারণে? যাতে কেউ আনঅথরাইজ অ্যাক্সেস বা ড্যামেজ না করতে পারে। ঠিক আছে? তো এই সব জিনিসের একটাই গোল, এই সিআইএ এই থ্রেডটারে যাতে মেনটেন করতে পারে এবং এই থ্রেডের আন্ডারে যাতে কেউ না পড়ে। ঠিক আছে? আচ্ছা, একটা আউট অফ টপিক আমরা জিনিস অ্যাড করি। মূলত হ্যাকার থেকে যে পুরো, আচ্ছা এই জিনিসটা পরে বলি। ঠিক আছে, একটু মনে করাই দেন। ঠিক আছে, যে আমি একটা জিনিস আউট অফ টপিক, আজকের টপিকের বাইরে একটা জিনিস বলবো, যে ওই জিনিসটা কি আমার লাস্টের দিকে যদি ভুলে যাই মনে করাই দেন। তো এই সিআইএ থ্রেডটা, এই থ্রেডটারে মানে আপনি তো চাইলেই সব প্রোটেকশন অ্যাড করতে পারবেন না। আপনার আহ, পুরাপুরি একেবারে একটা রুমের যদি দরজা জানালা সব বন্ধ করে দেন, তাহলে আপনি অক্সিজেনের অভাবে মরে যাবেন। আপনার অক্সিজেনের ব্যবস্থাও রাখতে হবে। ঠিক আছে? তো এই জন্য কিছু কিছু স্কোপের উপরে আপনার একটু কম্প্রোমাইজ করতে হবে। তো কম্প্রোমাইজ করতে হলে জানতে হবে যে আসলে আমার কোন জিনিসগুলো সেভ করতে হবে। যে আমার অক্সিজেন লাগবে, যত কিছুই করি আমি সেফটির জন্য আমার অক্সিজেন লাগবে। ঠিক আছে? অক্সিজেন আসার রাস্তা লাগবে। তো আমার ঘর থেকে বের হইতে হইবে। প্রোটেকশন তো দিছি আমি, যাতে আমার এইটার ভিতরে কোনো কিছুতে আক্রমণ না করতে পারে। রুমের মধ্যে আয়া জীবজন্তু আক্রমণ যাতে না করতে পারে। কিন্তু এইটার থেকে আবার আমার বের হওয়ার মতো সুবিধাগুলি রাখতে হইবে। আমার জানতে হইবে যে আসলে আমার কি কি প্রয়োজন। তো এই সিকিউরিটি বিল্ড করার জন্য ওই জিনিসগুলি, মানে যতগুলি জিনিসের উপর নজরদারি করতে হয়, ওই নজরদারিগুলির ফান্ডামেন্টাল স্টেপই হইল সিআইএ থ্রেডগুলি। যে আমি যেই জিনিসটা সিকিউর করব, যে কোনো প্রোডাক্ট হোক, ডাটা হোক, অ্যাপ্লিকেশন হোক, ডিভাইস হোক বা সিস্টেম হোক, যেটারই আমি প্রোটেক্ট করতে চাইতেছি, সিকিউরিটি দিতে চাইতেছি, ওইটার মধ্যে আমার তিনটা জিনিস মানে মাথায় রাখতে হইব। একটা হলো কনফিডেন্সিয়ালিটি, একটা ইন্টিগ্রিটি, আর একটা হলো অ্যাভেলেবিলিটি। ঠিক আছে? কনফিডেন্সিয়ালিটি কি? যে যার অনুমতি আছে, পারমিশন আসে, শুধু সেই ডাটা অ্যাক্সেস করতে পারবে। যখন আমি সিকিউরিটি দেব তখন আমার এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আহ, আপনার, আমি একটা ইউজার, আমার একটা নিজস্ব পেজ আছে। এটা আমি যারা ইউজ করতেছি সেই প্রোভাইড করতেছে। আমার জন্য একটা আলাদা পেজ, আপনার জন্য একটা আলাদা পেজ। হ্যাঁ, যত ইনফরমেশনগুলি আছে সব সেম ক্যাটাগরির ইনফরমেশন, বাট আপনার ইনফরমেশন আপনার পেজে দেখতে পারেন, আমার ইনফরমেশন আমি দেখতে পারি। তো যেই সময় সিকিউরিটিটা আমার তৈরি করতে হবে, তখন আমার এই কনফিডেন্সিয়ালিটা যে 100% আছে কিনা এই জিনিসটা মাথায় রাখতে হবে। যেমন আনঅথরাইজ অ্যাক্সেস ইউজার, সরি, অনলি অথরাইজ ইউজার ক্যান ভিউ দ্য ডাটা। যে যার পারমিশন আছে সেই যাতে শুধু তার ডাটা দেখতে পারে, এই জিনিসটা আমাদের সবার আগে মানে প্রোটেকশন দিতে হইব। আর এই কারণেই এটা যদি না হয়,
এই জিনিসটা শিখানোর মানে ৩ টা জিনিস শিখানোর কারণ হইলো আপনি যতগুলো রিপোর্ট করবেন, আপনার রিপোর্টগুলি এই জিনিসের উপর ভিত্তি করে এটার সিভিরিটি নির্ধারণ করা হইব। তখন যদি আপনি জিনিসটা না বোঝেন, তখন আপনার জন্য মুশকিল হয়ে যাবে একটা সাকসেসফুল রিপোর্ট বিল্ড করার জন্য, যেটা আপনার জন্য মিনিং রাখে এবং যে রিপোর্টটা পড়বো ও যাতে বুঝতে পারে যে যার রিপোর্টটা আমি পড়তেছি, তারে ধনর-ফনর বুঝাই দিলেই আমার হইব না। ও জানে। এট লিস্ট ও জানে বিধায়ই এই জিনিসটা রিপোর্ট করছে যে আমি ওরে বইলা দিমু যে এটার $200 বাউন্টি পাইবা বা $50 বাউন্টি পাইবা এমন করলে হইব না। ও এটার সিভিরিটি কি ও খুব ভালোভাবে জানে। বুঝছেন? এইজন্য এই ৩ টা জিনিস খুব ভালোভাবে বুঝতে হইব। তো কনফিডেনশিয়ালিটি কি? যে অথরাইজ ইউজারই যাতে তার ডাটা দেখতে পারে। এখন এই জায়গায় যদি এমন হয় যে আমি একটা ইউজার, আ ইউজার ইন পয়েন্টে গেলে আমার ইনফরমেশন দেখা যায়। ঠিক আছে? এখন ইউজারের ইনফরমেশনে যখন যায়, সামহাউ কোনো না কোনোভাবে তো আমারে সিরিয়ালাইজ করে। ওই ওয়েবসাইট সিরিয়ালাইজ করে কোনো না কোনোভাবে। এখন আমি ওই সিস্টেমটা বুইঝা গেছি যে ও কিভাবে প্রত্যেকটা ইউজারে এই সেম পাথে মানে সেম ইউআরএল, এই সেম ইউআরএলেই বাট আলাদা, আলাদাভাবে আইডেন্টিফাই করে। কিভাবে করে ওইটা আমি বুঝতে পারছি। তো আমি ওই জিনিসটা চেঞ্জ করার পরে যদি মনে করেন এমদাদুল ভাইয়ের একটা পেজ আছে, আমার একটা পেজ আছে। মানে সরি পেজ না, ড্যাশবোর্ড আছে আলাদা, ইউজার পেজ আছে। কিন্তু আমরা সেম ওয়েবসাইটে আছি। এখন আমি বুইঝা গেছি যে আসলে আমারে ও কিভাবে আইডেন্টিফাই করে। তো আমি চেষ্টা করলাম আমারে যেভাবে আইডেন্টিফাই করে এবং আমি যেই ইনফরমেশন গুলি দেখতে পারি এই পেজে, আমি কি ওইভাবে এমদাদুল ভাইয়ের বা অন্য কারো ইডারে এইভাবে মেইনটেইন করে যেইভাবে ও আমারে চিনতে পারে ওইডারে মেইনটেইন করে যদি আমি অ্যাক্সেস নিতে পারি কিনা আমি দেখতে পারি। যদি আমি পারি, তাইলে আমি ওর কনফিডেনশিয়ালিটি ব্রেক করে ফেললাম। কারণ আমি আনঅথরাইজ। আমার আইডির জন্য আমি অথরাইজ, বাট ইমদাদুল ভাইয়ের জন্য আমি ওই আইডির জন্য আমি আনঅথরাইজ। তো আমি এই যে কনফিডেনশিয়ালিটি ব্রেক করে দিলাম। ঠিক আছে? এইটা একটা বাগ। তারপরে হলো ইন্টিগ্রিটি। ইন্টিগ্রিটি কি? The data remains accurate and unrelated. এর মানে কি? এর মানে হইল যে ইনফরমেশন গুলি আছে মানে আমি যে বিলং করি যে ইনফরমেশন গুলি, এই ইনফরমেশন গুলি যদি চেঞ্জ না করতে পারি। এই ইন্টিগ্রিটি সেট করা হয় যাতে আনঅথরাইজ কেউ অন্য কেউ যাতে আপনার ইনফরমেশন চেঞ্জ না করতে পারে, ক্রপ্ট না করতে পারে, ট্যাম্পার না করতে পারে। হ্যাঁ? এবং এইসব জিনিস যাতে করতে পারে না, তার সাথে এমন একটা করতে হইব যেটা কারেন্টলি অরিজিনাল ভাবে আপনার জন্য যেই ইনফরমেশন গুলি ওইটাও আপনি যাতে দেখতে পারেন। এই জিনিসটার করতে হবে। অরিজিনাল যার জন্য মানে আমার ইউজারের ইন্টারফেসে যে ইনফরমেশন গুলি আছে এগুলি আমার জন্য। এগুলি যাতে অন্য কেউ চেঞ্জও করতে না পারে, ট্যাম্পারও না করতে পারে। হুম? এবং ওইটারে যাতে আমি অ্যাকুরেট ভাবে দেখতে পারি, ওই জিনিসটারে সিউরিটি দেওয়ার নামই হইল এই ইন্টিগ্রিটি। ঠিক আছে? তারপরে হইলো অ্যাভেইলেবিলিটি। নেটওয়ার্ক রিসোর্স আর অ্যাক্সেসিবল হোয়েন নিড। হোয়েন নিড মানে হইলো কোনো একটা আমি একটা ইউজার। আচ্ছা এটারে আমরা একটু ড্র কইরা দেখি। ঠিক আছে? তাইলে বুঝবো। মনে করেন আমি এই সম্পূর্ণ একটা ওয়েবসাইটের আমি একটা ইউজার। এই ওয়েবসাইট পেইড ফাংশনালিটি দেয়। পেইড ফাংশনালিটি দেয় বলতে মনে করেন আমরা এই ইউজারের ডিভাইড করে দিই। ৩ ধরনের ইউজার রাখি। ঠিক আছে? তো ৩ ধরনের ইউজারের মধ্যে অ্যানোনিমাস বানানো আমরা কি আমি ঠিক জানি না। এই অ্যানোনিমাস দিয়ে দিলাম। হ্যাঁ? এটা হলো অ্যানোনিমাস ইউজার। তারপরে আসতেছে আপনার রেজি রেজিস্টার ইউজার। ঠিক আছে? তারপরে আরেকটা ফাংশনালিটি হইলো পেইড ইউজার। যারা সার্ভিস কিনছে। ঠিক আছে? পেইড, পেইড, পেইড ইউজার। ঠিক আছে?
তো এই পেইড ইউজার যখন এই প্রত্যেকটা ইউজার অ্যানোনিমাস ইউজার কারা? যারা ওয়েবসাইটে আসবে। ঠিক আছে? ওয়েবসাইটে আসার পরে ভিজিট করবে, প্রত্যেকটা ওয়েবসাইটে ঘুরবে ফিরবে। বাট লগ ইন করব না। ওর জন্য মনে করেন ৫ টা সার্ভিস বরাদ্দ আছে। হ্যাঁ? ঠিক আছে? এই ৫ টা সার্ভিস মনে করেন আমি ফ্রিতে দিবো। আমি করে রাখছি যে এই ৫ টা সার্ভিস আমি ফ্রিতে দিবো। কারণ অ্যানোনিমাস ইউজার আইসা আমার এইখান থেকে তো শুধু আমার কোনো সার্ভিস না দেখেই আমারে আ করব না। আমার থেকে সার্ভিস নিব না। আগেও আমার সার্ভিস সম্বন্ধে জানবো তারপরে। তো এইটা হইলো আমি ওরে জানানোর জন্য দিলাম যে আমি তোমার এই ৫ টা সার্ভিস আগে ফ্রিতে দিবো। তোমার রেজিস্ট্রেশনও করার দরকার নাই। যখন তুমি এই সার্ভিসগুলি ইউজ করবা, ইউজ করার পরে তুমি বুঝতে পারবা যে না আসলে এই জিনিসটা আমার প্রয়োজন। তো আমি এটাতে লং লাস্টিং করব। এখানে আমি একটা আ ট্রিক্স খাটাইলাম কি যাতে ও রেজিস্টার করে। ওরে বললাম যে তুমি দিনে ২ টা মাত্র ফাংশন ইউজ করতে পারবা। এখন ওরে বললাম তুমি যদি রেজিস্টার হও তাহলে তুমি এই ৫ টার সাথে হ্যাঁ? তো তুমি মনে করো করস কি ভাই? তোর এটা বাদ দিয়ে দিই। এটা ডিলেট। মনে করেন আপনি ওরে বইলা দিলেন যে আসলে তুমি যদি রেজিস্টার হও, রেজিস্টার না হও তাহলে তুমি ৫ টা ইউজ করতে পারবা। বাট তুমি যদি রেজিস্টার হও, এই ৫ টার সাথে তুমি আরো ৫ টা ইউজ করতে পারবা। হ্যাঁ? আ মানে anonymous রে দিলাম আমি ৫ টা টুলস। কিন্তু ৫ টা টুলসের থেকে তুমি প্রত্যেকদিন anonymous ভাবে ২ টা ইউজ করতে পারবা। এর বেশি ইউজ করতে পারবা না। কিন্তু তোমার দিছি ৫ যেকোনো ২ টা ইউজ করতে পারবা। ঠিক আছে? আচ্ছা ভাই আমি আপনার মেসেজটা একটু পরে দেখতেছি কি লেখছেন। তো তোমার এই ২ টা ৫ টার মধ্যে যেকোনো ২ টা ইউজ করতে পারবা। একটা লিমিটেশন রেখে দিলাম। তখন ও কি করব? ওর রেজিস্ট্রেশন করবে। তো এই রেজিস্ট্রেশন যখন করব আমি ওরে বললাম যে, "তুমি রেজিস্ট্রেশন করার সাথে তোমার আমি আরেকটা সুবিধা দেব।" সুবিধাটা কি? তুমি টোটাল ১০ টা ফাংশন পাইবা। এই পুরো হোল ফাংশনটা তুমি পেয়ে যাবা তখন এ রেজিস্টার হইলে। রেজিস্টার হইলে তুমি ১০ টা ফাংশন পাইবে। এবং এই ১০ টা ফাংশনটাই তুমি প্রপারলি ইউজ করতে পারবা। সবকটাই ইউজ করতে পারবা প্রত্যেকদিন। তো এইটা তো ওর জন্য আ সুবর্ণ সুযোগ। ও ওর ইনফরমেশন দিল, ইনফরমেশন দিয়ে রেজিস্টার হয়ে গেল। এখন ও এই জায়গায় এই ১০ টা টুলস ইউজ করতে পারতেছে। এখন কোনো ফাংশনে যদি এইরকম হয়, কোনো আ আ অ্যানোনিমাস ইউজার রেজিস্ট্রেশন করা ছাড়াই যে এই ২ টা সিস্টেমই হইতে পারে। এক হইলো এই ৫ টার থেকে সবকটাই ইউজ করতে পারে কোনোভাবে সামহাউ ম্যানেজ করে। আবার হইতে পারে anonymous থেকেই এই ১০ টা টুলস পুরা অ্যাক্সেস নিতে পারে। ইউজ করতে পারে। রেজিস্ট্রেশন করে নাই। এটা একটা বাগ। ঠিক আছে? এটা হলো অ্যাক্সেস কন্ট্রোল বাগ যেটা ওই যে লাস্টের যে জিনিসটা আমরা বললাম যে আসলে availability যার অ্যাবিলিটি যতটুকু তার থেকে বেশি সে নিয়া নিতেছে। ঠিক আছে? এইরকম হইতে পারে আবার পেইড ইউজারের জন্য। মনে করেন পেইড ইউজারের জন্য আলাদা একটা পুরা সেকশনই আছে। যেখানে আ হিউজ মজাদার যত ফাংশন আছে ওই ফাংশনগুলি মনে করেন এতগুলি ফাংশন আছে। এগুলি ইউজ করতে পারো পেইড ইউজার। ঠিক আছে? তাও আবার স্বল্প মূল্যে। এইটা হইলো পেইড ইউজারের জন্য। তো এখন আপনি যদি anonymous হইয়া যে এই জিনিসের অ্যাক্সেস নিতে পারেন যে আমি এই ২ টা না আমি সবকটা চালানোর মতো অ্যাবিলিটি রাখি। রেজিস্টার হওয়ার পরে যদি ১০ টা ইউজ করতে পারবো, আমি ওইটাও অ্যানোনিমাস হিসাবে করতে পারি। তো এটা হিউজ বড় সিভিরিটি। আর আপনি যদি অ্যানোনিমাস হয়ে এই যে পেইড ইউজারের যে জিনিসটা আছে, এই পুরো হোল ফাংশনটাই আপনি টাকা পয়সা ছাড়া করতে পারেন, অ্যাক্সেস করতে পারেন। এটা ওদের একটা হিউজ ড্যামেজ। ঠিক আছে? যে ড্যামেজের মধ্যে এই কথাটাই বলা হয়েছিল যে আসলে নেটওয়ার্ক রিসোর্স অ্যান্ড অ্যাক্সেসিবিলিটি হোয়েন নিডেড। যে আমরা যখন সিকিউরিটি দিমু, কোনো জিনিসের সিকিউরিটি যখন বিল্ড করবো, তখন আমাদের এই ৩ টা জিনিস মাথায় রাখতে হইব। কনফিডেনশিয়ালিটি, ইন্টিগ্রিটি অ্যান্ড অ্যাভেইলেবিলিটি। ঠিক আছে? এই জিনিসগুলির শর্ট ফর্ম হইল CIA। তো এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হইব। তো এটা হইলো নেটওয়ার্কের সিকিউরিটি যখন বিল্ড করবেন, তখনও এই সেম জিনিস কাজ করে। তো সেম জিনিস কাজ করে। এইজন্য
২ টা জিনিস ইউজ করা হয়। একটা হইলো ফায়ারওয়াল, আরেকটা হইলো ইন্ট্রুশন ডিটেকশন আর ইন্ট্রুশন প্রিভেনশন আরকি। তো আমরা যদি ফায়ারওয়ালের সাথে আমরা মোটামুটি ভালোই পরিচিত, তো ফায়ারওয়াল দিয়ে শুরু করি। ফায়ার হইল ফায়ারওয়াল হইল নেটওয়ার্ক সিকিউরিটি। এটা ডিভাইসও হইতে পারে, হার্ডওয়্যার হইতে পারে। হ্যাঁ? সিকিউরিটি ডিভাইস। নেটওয়ার্ক এই ফায়ারওয়েল ওয়াল হইল একটা সিকিউরিটি ডিভাইস যেটা হার্ডওয়্যারও হইতে পারে, একটা সফটওয়্যারও হইতে পারে। অথবা ২ টার কম্বিনেশনই হইতে পারে। যেটা কি করতে পারে? আপনারে মনিটর করতে পারে, আপনারে না, আপনার যেই ইনকামিং এবং আউটগোয়িং এই নেটওয়ার্ক ট্রাফিক আছে ওইটারে মনিটর করতে পারে। ওর সক্ষমতা হইলো এইটা। যে আসলে আ যা যাইবো আইবো, আমি ওয়ান কাইন্ড অফ দারোয়ান। যে আমি একটা বাড়ির দারোয়ান, আমি জানি কে আইবো, কে যাইতেছে, আমি এটা নজরদারি করব। এটা হইলো ফায়ারওয়াল। এটা হইতে পারে হার্ডওয়্যার বা সফটওয়্যার। বাট এটা একটা সিকিউরিটি ডিভাইস। যেটা কি করে কিছু রোল সেট করে দেয়। হুম? যেইটারে আপনি পলিসি বা অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট বলতে পারেন। ওর যেই লিস্টটা থাকে, ওই লিস্টটা হইলো একটা আ অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট যেটা অ্যালাও এবং ব্লক করে দেয় স্পেসিফিক ট্রাফিক রে। মানে আপনি একজন দারোয়ান, আপনার বাড়ির মালিক কে, ওই বাড়িতে কে থাকে আপনি জানেন। ওইসব জিনিসগুলি আপনার একটা অ্যাক্সেস দেওয়া হইছে, লিস্ট দেওয়া হইছে যে এই লোক অ্যালাও। এই তালায় এত নাম্বার রুমে এই লোকগুলি থাকে, বাট বাকিগুলিরে অ্যালাও করবা না। যেই লিস্টটা দিয়ে দিছে দারোয়ান ওই লিস্ট অনুযায়ী পারমিশন দিব ঢোকার জন্য, আবার ব্লকও করে দেব। এটা হইলো ফায়ারওয়ালের কাজ। তো আপনি যদি চিন্তা করতে চান একটা ওই যে সিকিউরিটি গার্ডের মতো ওইটাই আরকি এখানে লেখা। যারা ক্রাইটেরিয়া পূরণ করতে পারবো না, এই লিস্টের মধ্যে যে ক্রাইটেরিয়াগুলি নিয়মগুলি দেওয়া আছে, রুলসগুলি এপ্লাই করা আছে, ওইটা যারা পূরণ করতে পারবো না, ওগরে ফায়ারওয়াল ঢুকতে দিব না। ঠিক আছে? এই হইল ফায়ারওয়ালের কাজ। আর ইন্ট্রুশন ডিটেকশন আর হলো ইন্ট্রুশন প্রিভেনশন সিস্টেম যেটা, এটার সিস্টেম হলো ডিটেকশন সিস্টেম কি? ডিটেকশন সিস্টেমটা ওয়ান কাইন্ড অফ এই সিমিলারই মনিটর করে। প্রিভেনশনও মনিটর করে। কিন্তু ডিটেকশন যে করে, সে কোনো সময় এটারে আটকানোর জন্য কোনো কাজ করে না। ও জাস্ট শুধু আপনারে ডিটেক্টই করব যে আমি এই ম্যালোসিয়াস জিনিস করছি, বাট ওর আটকানোর কোনো আ সক্ষমতা নেই। বাট ওর অ্যাবিলিটি এত বেশি যে আমি চুজ করতে পারি যে এইটা একটা সিস্টেম, যে সিস্টেমটা তোমারে ম্যালোসিয়াস ভাবে অ্যাটাক করতে পারে। কিন্তু এই যে প্রিভেনশন যেটা, ও হইলো আবার শুধু এই ডিটেকশনের মতোই না, ও আবার এটার থেকে প্রোটেকশনও দিতে পারে। যেসব থ্রেড গুলি আছে ওইগুলি থেকে আপনারা অ্যালার্ট দেয়, নিজেও ডিটেক্ট করে ডিলিট কইরা দেয়। ঠিক আছে? তো এই যেই জিনিসটার মানে ২ টার ডিফারেন্স হইলে এরকম, আইডিএস কি করে ডিটেক্ট করে আর অ্যালার্ট করে আপনারে। ও নিজে এইটারে প্রিভেনশন করে না। বাট আইপিএস কি করে? ডিটেক্ট করে এবং এটা থেকে প্রিভেনশনও দেয় আপনারে যে আসলে আপনি যাতে কোনো অ্যাটাকের সম্মুখীন না হন। এই সিকিউরিটির জন্য, নেটওয়ার্ক সিকিউরিটির জন্য এই জিনিসগুলি এড করা হয়। কিন্তু আরেকটু জিনিস লেখার দরকার ছিল। আমরা যখন ওয়েব নিয়ে পড়তেছি তখন এখানে আরেকটা একটা জিনিস কোয়েশ্চেন আছে, করতে পারবো? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই বলেন। আচ্ছা, যদি আমরা ফায়ারওয়ালে দিয়েই যদি আনঅথরাইজড অ্যাক্সেস যদি প্রিভেন্ট করতে পারি, আ বা ইনকামিং বা ভাই আউটগোয়িং হ্যাঁ, যদি হ্যাঁ, নেটওয়ার্ক শোনেন, যদি শোনেন, ব্লক করতে পারি, তাহলে আমরা কেন আইপিএস, আইডিএস ইউজ করবো আরকি? কারণ কাইন্ড অফ তো সিমিলারই কাজ করতেছে ওরা। শোনেন। আমি তো বলি নাই যে ২ টাই এক জায়গায় এড করে। আমি কিন্তু এখন পর্যন্ত বলি নাই যে এই ২ টা এক জায়গায় ইউজ করতে হয়। আপনার যেটা ইচ্ছা। মানে বাজারে অনেক ধরনের পণ্য থাকে না? আপনি ইউজ করতেই পারেন। আপনার যার ইচ্ছা তারে করতে পারেন। বাট এগুলি হইলো প্রচলিত নাম। বুঝতে পারছেন ভাই? জি, জি, জি ভাই, বুঝতে পারছি। আর এই নেটওয়ার্কিং সম্বন্ধে আমি অত ভালো ব্যাখ্যা দিতে পারব না কারণ আমি নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার না। হ্যাঁ? কিন্তু এটা ছাড়াও আরো কিছু জিনিস আছে যেগুলি প্রত্যেকটা লেয়ারেই সিকিউর করে। একটু সিকিউর করে। যেমন এটার সাথে আরেকটা আছে লোড ব্যালেন্সার। হুম? যেটা লোড ব্যালেন্সার কি করে? লোড ব্যালেন্সার মনে করেন এরকম। লোড ব্যালেন্সারও আমাদের
জন্য ইম্পোর্টেন্ট কারণ এইটার সাথেও আমরা পরিচিত হওয়া দরকার। ঠিক আছে? তো লোড ব্যালেন্সার জিনিসটা কি? মনে করেন আমাদের একটা ওয়েবসাইটের একাধিক সার্ভার থাকতে পারে। ঠিক আছে? তো এই একাধিক সার্ভার মনে করেন এগুলি সব আমাদের ডাটা সার্ভার। ঠিক আছে? সবকিছুতে আমাদের ডাটা আছে এই সার্ভারগুলিতে। ৪ টা সার্ভার। মানে আমাদের সেম রিকোয়েস্টই ৪ টা সার্ভারে সমানভাবে সেম ইনফরমেশনই আছে। তো ফায়ারওয়াল তো থাকেই। ঠিক আছে? যখন আপনি আ একটা ক্লায়েন্ট যখন আপনি রিকোয়েস্ট করতেছেন, আপনার রিকোয়েস্টটা সরাসরি মনে করেন ওই নেটওয়ার্ক বাদ দিয়ে ওইগুলো তো আমরা দেখছি ডিএনএস, মিএনএস কেমনে কাজ করে। সবার আগে ফায়ারওয়াল সামনে আসে। ঠিক আছে? যখন ফায়ারওয়াল থেকে বের হয়ে যায়, তখন আসে আপনার লোড ব্যালেন্সার। এই লোড ব্যালেন্সারের কাজ কি? লোড ব্যালেন্সারের কাজ হইলো ও এই জিনিসগুলিরে রিড করবে। যে আসলে কে কয়টা ডাটা অলরেডি হ্যান্ডেল করতেছে আর কে ফ্রি আছে। তো যদি মনে করেন আপনি একটা ইউজার এমন তো হাজার ইউজার আছে। যদি দেখে এইটা ফ্রি আছে ও এটাতে ডাটা ট্রান্সফার করে দিব। হ্যাঁ? আবার অন্য আরেকটা ফ্রি আছে। এইটা একটা রিকোয়েস্ট প্রসেস করতেছে। ঠিক আছে? তখন ও আবার এইটার ভিতরে পাঠায় দিব। এইরকম যেটা খালি থাকবো ওর কাজ হইলো এই পাঠায় দেওয়া। ঠিক আছে? এই যে এই সেম কাজটা করতে আছে না? ও কিছু ডাটা এখানে ফিল্টারও করে দেয়। যে আসলে আমার এই ডাটাগুলি আছে কিনা। ফায়ারওয়াল এর সাথে ও কিছু প্রোটেকশন দেয়। ঠিক আছে? প্রত্যেকটা স্টেপেই কিছু না কিছু প্রোটেকশন দিয়ে দেয়। ঠিক আছে? তো আমি ২ টা জিনিস আগে একটু শেষ করে নেই। তারপরে আমরা আমাদের ওই যে আজকের ক্লাসের যে মেইন সাবজেক্ট, ওই মেইন সাবজেক্টে চলে যাই। বলছিলাম যে ভুইলা গেলে মনে করায় দিতে। তো এখনই শেষ করে দেই। ঠিক আছে? ব্যাপারটা। তো ২ টা জিনিস হইলো ২ টাতে তো একটা এখনই ভুলে গেছি। মাত্র মাথায় ছিল। আচ্ছা। তো না, মনে আছে। ২ টা জিনিসের কথা হইলো যে আমরা সর্বপ্রথম যে জিনিসটা করমু, আজকের ক্লাসটা থিওরি পার্ট হইলো এটা আপনার আজীবন মনে রাখতে হইব। আর আজীবন এটা আপনার কাজে আসবো। প্রত্যেকটা রিকোয়েস্ট আপনার কাজে আসবো। যে বাগ বাউন্ডিতে একটা কথা আছে যে আসলে তুমি সাকসেসফুল বাগ বাউন্টি হইবা তখন, বাগ বাউন্টি হান্টার হইবা তখন মানে হইতে পারবা যখন তুমি বুঝতে পারবা যে কখন আমার একটা ওয়েবসাইট রে ছাইড়া দিতে হইবে। যে আসলে এই ওয়েবসাইটটাতে আমি আর কোনো কাজ করতে পারবো না বা এটাতে আমার কাজ করা আর ঠিক হইব না। এটা সেফ। এই জিনিসটা যখন আপনি বুঝতে পারবেন, তখন হইবেন আপনি ওই ভালো বাগ খুঁজতে পারলে বা ভালো বাগ জানলেই আপনি ভালো বাগ বাউন্টি হান্টার হইতে পারবেন না। তো আপনার বুঝতে হইব কি যে কখন আমার একটা প্রোগ্রাম ছাইড়া দিতে হইব। যেই প্রোগ্রামে আমার আর কোনো ধরনের সময় ইনভেস্ট করে লাভ হইব না। ঠিক আছে? তো এইজন্য আগে বুঝতে হইব যে আসলে সিকিউর জিনিসটা কি? যে কোন জিনিসটা সিকিউর, 100% সিকিউর কোন জিনিস? আমরা পুরা পেজের তো আর সিকিউরিটি দেই না। আমরা বিভিন্ন ফাংশন নিয়ে কাজ করি। মনে করেন একটা ফাংশন, একটা ইনপুট ফাংশন করি, সার্চ ফাংশন। ঠিক আছে? এই সার্চ ফাংশনটা নিয়ে আমরা কাজ করি। এই সার্চ ফাংশনের যদি 100% সিকিউর হইতে হয়, শুধুমাত্র সার্চ ফাংশন একটা উদাহরণ। যেকোনো জিনিস যেকোনো জিনিস যদি সিকিউর করতে হয়, যেটা ক্লায়েন্ট অ্যান্ড সার্ভারের মধ্যে ডিপেন্ড করে, ওই জিনিসের প্রোটেকশন দিতে হয় ২ টা লেয়ারে। ২ টা লেয়ারে কি? যখন আপনি ক্লায়েন্ট সাইড, তখন আপনারে ব্লক করতে হয়। ঠিক আছে? ব্লক, ফিল্টারিং কাজ করে না। ফিল্টারিং দেখে লাভ নাই। ব্লক লিস্ট করতে হয়। ব্লক লিস্ট। যে সিকিউরিটিটা এপ্লাই করব, এটাতে সরাসরি ব্লক লিস্ট করতে হবে। ঠিক আছে? আবার সার্ভারেও এই ফাংশনটারে সেম প্রোটেকশন দিতে হইব, বাট এখানে করতে হইব হোয়াইট লিস্ট। হুম? হোয়াইট, হোয়াইট লিস্ট। যখন এই জিনিসটা কোনো প্রোগ্রামার ভুইলা যাইব,
শুধুমাত্র যেকোনো একটাতে সীমাবদ্ধ থাকবো যে আমি শুধু ক্লায়েন্ট সাইডে প্রোটেকশন দিব না, আমি সার্ভার সাইডে প্রোটেকশন দিব বা আমি সার্ভার সাইডে কোনো প্রোটেকশন দেব না, আমি ক্লায়েন্ট সাইডে প্রোটেকশন দিব, ওই মারা খাইব। ওইটাই ভানারেবল। এখন যদি ভানারেবল হয় যেকোনো এক সাইড, এটারও তো আমার চেক করতে হবে যে আসলে আমি ক্লায়েন্ট সাইডে কিভাবে চেক করবো, সার্ভার সাইডে কিভাবে চেক করবো। তো সার্ভার সাইড আর ক্লায়েন্ট সাইডে চেক করার নিয়ম হইল, মনে করেন আমরা সিম্পল একটা এক্স বাগের কথাই ধরি। এক্স বাগ কি করে আমাদের জাভা স্ক্রিপ্ট কোড রান করতে দেয়, ঠিক আছে? এখন আমি একটা দিলাম, মানে সিম্পল একটা কোড দিয়ে দেখলাম যে আসলে জাভা স্ক্রিপ্ট রান করতে পারে কিনা। তো এর আগে তো আমি আগে দিব সিম্পল ভাবে HTML কোড রান করে দেখব যে আসলে ও এই কোডটা কিভাবে নিতেছে। আমি নরমাল ওয়েতে একটা সার্চ করলাম। সার্চ করে দেখলাম যে আমি যা দিতেছি ও তাই রিপ্রেজেন্ট করতেছে। বাট এই যে আন্ডারলাইন ট্যাগ দিছি, এই আন্ডারলাইন ট্যাগ কাজ করতেছে না। তখন আমার পরবর্তী কাজ হইব এটারে আমি আ ইন কি করে ইনস্পেক্টে যাবো, যাইয়া দেখমু এজ এ HTML হিসাবে এখানে কোনো কিছু ইনকোড করছে কিনা। যদি কোনো কিছু ইনকোড না করে তাইলে আমার এখানে মনে করেন আন্ডারলাইন হয়ে যেত। যখন রিফ্লেক্ট হইতো তখন আন্ডারলাইন হয়ে যেত। তার মানে ও আমারে ব্লক লিস্ট করছে। ব্লক করে দিছে, ফিল্টার করে দিছে। যেকোনো মনে করেন হয় নাই যখন ও আমারে ব্লক বা ফিল্টার করে দিছে যে এই ২ টা ক্যারেক্টার যেটা আমাদের জন্য ডেঞ্জারাস, নরমাল টেক্সট না, ও এই ২ টারে এনকোড করে দিছে। যখন এনকোড করে দিছে ও এখানে ব্লক করে দিছে। এটা সার্ভারে যাওয়ার আগে ও আমারে ব্লক করে দিছে। এখন এইটা ক্লায়েন্ট সাইডে এই প্রোটেকশনটা দিছে না সার্ভার সাইডে এই প্রোটেকশনটা দিছে? এই জিনিসটা তো আমাদের বুঝতে হবে, তাই না? এই জিনিসটা বোঝার সর্বপ্রথম যেই জিনিস, ওইটা হইলো আমরা এখানে নরমাল একটা টেক্সট সার্চ দেবো। যেমন এইটারে নরমাল টেক্সট মানে টেক্সট এখানেই দেই। টেস্ট 1, 2, 3 আমরা নরমাল একটা টেস্ট সার্চ দেব। এই যেকোনো একটা নরমাল টেক্সট যেটা সাসপিসিয়াস না ওর জন্য। যে ব্লকের একটা লিস্ট আছে তো। যে এই জিনিসগুলিরে তুমি ব্লক করবা। তো এই জিনিসগুলির আমরা দিব না। নরমাল টেক্সট তো অবশ্যই ব্লক করব না। কারণ এটার কোনো স্পেশাল আ মিনিং নাই। এটার স্পেশাল কোনো মিনিং নাই। এটা নরমাল টেক্সট। এটা যখন আমরা সার্চ করবো, সার্চ করার পরে আমরা কি করবো? রিকোয়েস্টটা ভার্ব সুইটে ইন্টারসেপ্ট করে নেব। ইন্টারসেপ্ট করার পরে আমরা ওই রিকোয়েস্টটারে চেঞ্জ করে এই রিকোয়েস্টে দিয়ে দেব। এখন ইন্টারসেপ্ট জাস্ট শুধু ফরওয়ার্ড করে দেব। তারপরে আমরা যেয়ে যদি দেখি এখানে আন্ডারলাইন হয়ে গেছে, মানে যে এখানে আন্ডারলাইন হিসাবেই রিফ্লেক্ট করতেছে, তখন আমরা বুঝবো যে আসলে আমরা যেইটা করতেছি, এই চেকটা করতেছি, ওই চেকটা সাকসেসফুল। আমাদের এইখানে শুধুমাত্র ব্লক লিস্ট মানে ক্লায়েন্ট সাইড ফিল্টারিং ইউজ করা হয়েছে। যখন আমরা এটারে বার্ব সুইটে ইন্টারসেপ্ট করি তার মানে ক্লায়েন্ট থেকে বের হইয়া সার্ভারের পথে রওনা দেয়, মাঝপথে আমরা আটকাই। ঠিক আছে? যদি দেখেন এরকম হয় যে আ এখন ফিল্টার করে নাই। এই বার্ব সুইটে দেওয়ার পরে যদি এটা ফিল্টার না করে আ আন্ডারলাইনই করে, তখন আপনি বুঝে নিবেন যে ওরা আসলে ক্লায়েন্ট সাইডেই প্রোটেকশন দিছে, সার্ভার সাইডে দেয় নাই। বাট যদি ওই বার্ব সুইটে দেওয়ার পরে এখন আইসাও যদি এই সেম জিনিসই দেখায়, কোনো আন্ডারলাইন দেখায় না, তখন আপনার বুঝে নিতে হইব যে ও আসলে ক্লায়েন্ট সাইডেও প্রোটেকশন দিছে, সার্ভার সাইডেও প্রোটেকশন দিছে। ঠিক আছে? এই জিনিসটা সবসময় মাথায় রাখতে হইব। এইজন্য আ বোঝার জন্য যে আসলে কোন জিনিসটা সিকিউর, এই ২ টা জিনিস মাথায় রাখবেন যে এখানে ব্লক লিস্ট করব, এখানে হোয়াইট লিস্ট করব। ব্লক লিস্ট মানে এই জিনিসগুলি আমি অ্যালাউ করব না। আর হোয়াইট লিস্ট মানে শুধুমাত্র এই জিনিসটাই আমি অ্যালাউ করব। বাকি অন্য কোনো কিছু আমি অ্যালাউ করব না। এটার ভিতরে দেব, এটার ভিতরে ব্লক লিস্ট দিয়ে দিব। ঠিক আছে? তো ব্লক লিস্ট বাইপাস করা যায় বাট হোয়াইট লিস্ট বাইপাস করা খুবই কষ্টসাধ্য। আ যদি আপনি জানেন যে আসলে ও হোয়াইট লিস্টে কি রাখছে, তাইলেই আপনি এটার বাইপাস করতে পারবেন। নাইলে পারবেন না। এইজন্য এটারে সার্ভার সাইডেই সবসময় দেয়। ঠিক আছে? তো আমরা ইনশাআল্লাহ সবাই সাকসেসফুল হান্টার হমু আমি আশা রাখি। তো এইজন্য এই যে টপিকটা আমাদের খুবই
ভালো কইরা জানার দরকার। এটা আমি যতটুকু দেখাইলাম। আমরা রিয়াল লাইফ এ যখন কাজ করব তখন আমরা এই জিনিসগুলি আরো প্র্যাকটিক্যালি দেখবো। বাট আমার মনে হইলো যে এই জিনিসটা এখনই আমাদের মাথায় রাখা দরকার। যে আসলে এই জিনিসগুলি প্রোটেকশন দেয় কিভাবে? প্রত্যেকটা জিনিস এইভাবে প্রোটেকশন দেয়। ঠিক আছে? এটা মাথায় রাইখেন। না, ক্লাস শেষ না। টপিক আছে মিয়া। তারপরে আ যেই সেকেন্ড জিনিসটা, ওই সেকেন্ড জিনিসটা হইলো আমাদের এই যে যত জিনিস, টোটাল ওয়েবসাইটের জগতে যত জিনিস আছে, এই সব জিনিস প্রোটেকশন দেয় কিভাবে? মনে করেন এই পুরা হোল ওয়েবসাইটে আমরা Google রে দেখছি। Google অন্য সব জিনিসরে নিতে পারে। তো Google বাদ দেন। মনে করেন আ Amazon বা অন্য কোনো বড় কোনো কোম্পানিতে মনে করেন ১-১.৫ হাজার আছে। ঠিক আছে? ফাংশন আছে। মাইক্রো সার্ভিস আছে। এই সার্ভিসগুলি ওরা প্রত্যেকটার প্রোটেকশন দেয় কিভাবে? প্রত্যেকটার প্রোটেকশন এপ্লাই এর জন্য ওরা জাস্ট শুধু এই যে এই ওয়েবসাইটটা। মনে করেন আমার পেজটা ওয়েবসাইটটা এত বড় যেটার ১-১.৫ লাখ পেজ আছে। আমি কি ১-১.৫ লাখ পেজেরে ধইরা প্রোটেকশন দেবো? কিন্তু নিয়ম হইল কিন্তু ধইরাই প্রোটেকশন দেওয়া। ধইরা প্রোটেকশন দেওয়া ছাড়া প্রত্যেকটা জিনিসের রোবট কিন্তু ধইরা নেয় না। তো ওই প্রত্যেকটা জিনিসরে আ করার সময় প্রত্যেকটা ফাংশনরে আরকি সিকিউর করার সময় ৪ টা জিনিসের উপর খেয়াল রাখে ডেভেলপার। হ্যান্ডেল HENDEL হ্যান্ডেল বানাম হয় নাই, হ্যাঁ? HANDEL হ্যান্ডেল বানাম হইছে? ACCELS DLE আধা হইব ভাই। আধা ঘন্টা পরে কয়। হ্যান্ডেল ইউজার আচ্ছা এখানে ইউজার অ্যাক্সেস। সর্বপ্রথম ওরা যে জিনিসটা মানে সিকিউর করার চেষ্টা করে ৪ টা জিনিসের মধ্যে একটা ওইটা হলো হ্যান্ডেল ইউজার অ্যাক্সেস। ইউজার কি জিনিস অ্যাক্সেস করতে পারবো, কি জিনিস অ্যাক্সেস করতে পারবো না, এটার উপর প্রোটেকশন দেওয়া। ওই যে ওই ৩ টা CIA ওইটারে এপ্লাই করে কি অ্যাক্সেস করতে পারবো, অ্যাক্সেস করতে পারবো না। দ্বিতীয় হইল ইউজার ইনপুট। ইন ইউজার ইনপুট। ইউজার কি ইনপুট দিতে পারবো, কি ইনপুট দিতে পারবো না। এই জিনিসটার উপরে করে। ৩ নাম্বার হইল হ্যান্ডেল অ্যাটাক। হ্যান্ডেল অ্যাটাক। এই ২ টা নাইলে আমরা বুঝলাম যে কি অ্যাক্সেস করতে পারবো, কি অ্যাক্সেস করতে পারবো না। আর কি ইনপুট দিব, কি ইনপুট দিতে পারবো না। এই ২ টা সহজেই বুঝলাম। তাইলে অ্যাটাক কিভাবে বুঝতে পারবো না। হ্যান্ডেল করব কিভাবে আসলে? অ্যাটাক হ্যান্ডেল করব মনে করেন এইভাবে আ কোনো জিনিসই 100% সিকিউর না। বাট ডেভেলপার এই জিনিসটারে সেভ করার জন্য আ আমরা তো মূলত ট্রায়াল অ্যান্ড এরর এর মাধ্যমে বাগ খুঁজি। ঠিক আছে? তা আমরা আশায় থাকি আমরা এই জিনিসটা ট্রাই করবো। এইরকম একটা এরর আসবো। তারপরে আমি যাইয়া আমার পেলোডটা এক্সিকিউট করবো বা বিল্ড করবো। ঠিক আছে? তো অ্যাটাক ওই এই অ্যাটাক হ্যান্ডেলের জন্য ডেভেলপারের মাথায় রাখতে হয় যে এই এরর আসলে ও বুইঝা যাইবো যে এইখানে এই বাগটা আছে। তো আমি ওই এররটা কিভাবে হ্যান্ডেল করব? মূলত ওইটাই হইলো অ্যাটাক হ্যান্ডেল। আরেকটা হইলো এই ম্যানেজ ম্যানেজ ইট ইটসেলফ মানে ম্যানেজ ইটসেলফ মানে একটা অ্যাডমিনিস্ট্রেটর যে পেজ একজন হিউম্যান থাকবো যে এই জিনিসগুলিরে প্রত্যেক দিনই নজরদারি করব। এই ৪ টা জিনিসের উপরেই সব সিকিউরিটি বিল্ড করা। ঠিক আছে? আর এই সব সিকিউরিটির মানে সব সিকিউরিটি না আমরা যত বাগ খুঁজবো এই ৪ টা জিনিসের উপর ভিত্তি করেই। আ এই জিনিসটা বইলা দেওয়ার কারণ হইলো আগেই ক্লিয়ার কনসেপ্ট করা ভালো যে আমরা কোনো একটা সিচুয়েশন এর উপর চিন্তা করতে পারি না। তো আমরা কিভাবে আগামো, কি প্রসেস এ আগামো, কি এপ্লাই করব। তো আমরা কোনো একটা সিচুয়েশন পাইলে আমরা সিচুয়েশনে এই ৪ টা জিনিসের উপরে ভিত্তি করেই খুঁজবো। এটা হইলো সবার শেষে যে আমি অ্যাক্সেস করতে পারি কিনা। এটা ছাড়া এই ৩ টা জিনিসে আমাদের মনোযোগ অলওয়েজ থাকবো। তাইলে আমাদের আ চিন্তা ক্ষমতা বাড়বে।
চিন্তা ক্ষমতা বাড়বো বলতে আমরা মনে করেন একটা ফাংশন পাইছি। ঠিক আছে? এই ফাংশন কি করে? যেই কোনোভাবেই ডাটা প্রসেস করে বা আ ইনফরমেশন দেয়। এখানে মনে করেন একটা আইপি দিলে আইপির ব্যাপারে ইনফরমেশন দেয়। ঠিক আছে? তো নরমালি আমি যদি অ ওদের যেই নেটওয়ার্কের মধ্যে যারা আছে শুধু তাদের আইপি দেই, শুধু এই আইপির ইনফরমেশন দেয়, তাহলে অ্যাক্সেস কন্ট্রোল ঠিক আছে। তো এটার জন্য আমি এটারে যদি ব্রেক করতে চাই তাহলে আমার কি করতে হবে? আমার ট্রাই করতে হইব ওর বর্ডারের বাইরে যাইয়া কোনো কিছু ট্রাই করা, যে জিনিসগুলি আমার অ্যাক্সেস দিতেছে কিনা। যদি দেয় তখন এটা বাগ হয়ে যাবে। আর সবচেয়ে ডেঞ্জারাস জিনিস হইল এইটা, ইউজার ইনপুট। কারণ ইউজার যা খুশি তা ইনপুট দিতে পারে। ইউজার যা খুশি তা ইনপুট দেক, বাট এই জিনিসটারে ওয়েবসাইট হ্যান্ডেল করতে হইব। কারণ ইউজার কোনো সময় ওই ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশনের কন্ট্রোলে না। ইউজার সবসময়ই নিজের কন্ট্রোলে। আপনি যা ইচ্ছা তাই দিতে পারবেন। সবচেয়ে বেশি বাগ এক্সিকিউট হয় এটার কারণেই। আর হইলো এরর যদি হ্যান্ডেল না করতে পারে, আমরা ওই এররে দেখে করবো। তো আমাদের চিন্তা ভাবনা রাখতে হবে অলওয়েজ এই ৪ টা জিনিসের উপরে। ঠিক আছে? আমরা ওই অনেক কঠিন কিছু চিন্তা করে যে হ্যাকার হয়ে যাবো ভালো ব্যাপারটা এরকম না। এই ৪ টা জিনিস নিয়ে যদি আমরা চিন্তা করি আমরা খুব সহজভাবে অনেক বড় জিনিস চিন্তা করতে পারবো। ঠিক আছে? এখন হইলো আমাদের মেইন টপিক যেটা, আমাদের লাস্ট ক্লাসে আমরা একটা টেকনোলজি দেখি নাই, ওইটা হলো WS টেকনোলজি। ওই WS যে টেকনোলজি আছে মানে ওয়েব সকেট টেকনোলজি, ওই টেকনোলজি বুঝতে হলে আমাদের কিছু জিনিস খুব ভালোভাবে ক্লিয়ার ভাবে বুঝতে হইব। কারণ ফান্ডামেন্টালের উপর ডিপেন্ড করেই সবকিছু দাঁড়ায় আছে এখন পর্যন্ত। আ যত কিছু আসছে সব মানে প্রয়োজনীয় উদ্ভাবনার প্রয়োজন থেকে আসছে। ঠিক আছে? প্রয়োজন ছাড়া কোনো কিছু আসে নাই। তো রীতিমতো এটা আমাদের ক্লায়েন্ট, এটা হলো আমাদের সার্ভার। তো আমরা সর্বপ্রথম যেই জিনিসটা নিয়ে বুঝতে হবে আমাদের এসটিটিপি। এসটিটিপি। এসটিটিপি একটা প্রোটোকল কিভাবে কাজ করে না করে এগুলি আমরা পরবর্তীতে বিস্তার দেখে নিব। বাট এটা হইলো একটা ক্লায়েন্ট অ্যান্ড সার্ভার। আমরা যে ইন্টারনেটের আর্কিটেকচারগুলি পড়ছি, হুম, এই যে আর্কিটেকচার, এই আর্কিটেকচারের ভিতরে এই যে ক্লায়েন্ট অ্যান্ড সার্ভার যে আর্কিটেকচার আছে, এই ক্লায়েন্ট অ্যান্ড সার্ভার আর্কিটেকচার হইলো আপনার এসটিটিপি। ঠিক আছে? এই রিকোয়েস্ট কমিউনিকেশন বিল্ড করা আরকি। একটা রিকোয়েস্ট যাইতে হয়, রিকোয়েস্ট শেষ। কেউ কাউরে আর চিনে না। ও এটারে প্রসেস করে। ঠিক আছে? যখন প্রসেস শেষ হয়ে যায়, তখন ও রেসপন্স পাঠায়। এইটা হইলো এসপিসি এস কি কয় এসটিটিপির নিয়ম। ঠিক আছে? একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। ঠিক আছে? আর যে রিকোয়েস্ট, এটা হলো রিকোয়েস্ট আর এটা হলো রেসপন্স। খুব সহজ সূত্র। এটা আমরা জন্মের পর থেকে দেখে আইতেছি। রেসপন্স। তো এটা দিয়ে আমরা শুরু করলাম কেন? এটা হইলো নরমাল অবস্থায় যখন এসটিটিপি আবিষ্কার করে, তখন জাস্ট শুধু টেক্সট ডেলিভারি করার জন্য। টেক্সট ফাইলগুলি ডেলিভারি করার জন্য ২ জনের মধ্যে এই সিস্টেমটা বানানো হইছে। কিন্তু এখন এই এসটিটিপির ভিতরে এত সব ফিল্টারেশন, এত সব নতুন লেয়ার এড করছে, যেটা আমাদের ভিডিও স্ট্রিমিং থেকে সব ধরনের অ্যাবিলিটি দিয়ে দিছে। ফান্ডামেন্টাল সেমই আছে। রিকোয়েস্ট অ্যান্ড রেসপন্স। তো টেকনোলজি টেকনোলজি যখন আপডেট হইছে, আ প্রত্যেকেরই প্রয়োজন বাড়ছে। সবাই প্রয়োজন ফিল করছে। তো এই প্রয়োজনগুলি আস্তে ওরা উদ্ভাবন করার চেষ্টা করছে এবং নতুন জিনিস উদ্ভাবন করছে। তো যখন এসটিটিপি আসতেছে, তো ও কি করে রিকোয়েস্ট পাঠায়, এই রিকোয়েস্টটা প্রসেস হয়। তারপরে এই রিকোয়েস্টটা রেসপন্স হিসাবে আবার ও পায়। হুম? তো এর মধ্যে কিন্তু অনেক লেটেন্সি যায়। মানে লেট হয়ে যায়, সময় যায়। কারণ আপনি একটা রিকোয়েস্ট পাঠানোর পর রেসপন্স না পাওয়ার পরে কিন্তু বা আগ পর্যন্ত কিন্তু আরেকটা রিকোয়েস্ট পাঠাইতে পারেন না। এটা দিয়ে অনেকদিন চলছে। এই সিস্টেমে অনেকদিন চলছে। ঠিক আছে? পরবর্তীতে মানুষ বুঝতে পারল যে আসলে আমাদের আরেকটু আপডেট হওয়া দরকার। আরেকটু ফাস্ট টুলস করা টুলস থাকা দরকার। তো ফাস্ট টুলস কি? ফাস্ট টুলস হইলো যে আমরা আসলে এই যে রিকোয়েস্টটা যে প্রসেস করে, এই প্রসেসিং আমাদের সহ্য হইব না। আমরা আরেকটু শর্ট করতে চাই। যে এই রিকোয়েস্টটা আমরা শর্ট করে নিয়ে আসবো। তখন ওরা একটা জিনিসটা আবিষ্কার করলো, হ্যাঁ? ওই জিনিসটা হইলো এজেক্স।
আমরা হয়তোবা নাম জানি কিনা জানি না সবাই। হ্যাঁ? কিন্তু ওই জিনিসের আবির্ভাব ঘটে। এই এসটিটিপির পরে আসে এই এসটিটিপির একটা সুবিধা দেওয়ার জন্য। এক্সট্রা ফিচার। ওয়েট করা যাতে না লাগে। মানে ওয়েট তো করে। অবশ্যই ওয়েট করে পিছে। কিন্তু আপনি আমি যাতে না বুঝি। আমাদের কাছে যদি যাতে বোরিং না লাগে যে এক্স এজেক্স আসে। ঠিক আছে? নতুন একটা লেয়ার এড হয় এসটিটিপির উপরে। এজেক্সের কাজ কি? এজেক্স হলো একটা মিডলম্যান। ঠিক আছে? মিডলম্যান কি করে? আপনার থেকে একটা রিকোয়েস্ট নেয়। ইভেন আপনারে রেসপন্সও দেয়। কিন্তু দেয় কই থেকে? ও তো এই সার্ভার সম্বন্ধে কিছুই জানে না। তাহলে ও কিভাবে দেয়? ও দেয় হইলো আপনার যে রিকোয়েস্ট আছে এই রিকোয়েস্টটা সার্ভারের কাছে পাঠায়। আবার সার্ভারের কাছ থেকে ও রেসপন্স নেয়। তাহলে লাভ হইল কি? মিডল একটা ম্যান আসলো, কোনো তো লাভ হইল না। আমি রিকোয়েস্ট করবো, তারপরে রিকোয়েস্ট করবো, তারপর প্রসেসিং করে দিব। সেমই তো হইলো। তাহলে এটারে এড করে লাভ হইল। কিন্তু এই জায়গায় হইল টুইস্ট এজেক্সের পাওয়ার। এজেক্সের পাওয়ার কি? আমরা যখন কোনো একটা পেজে যাই, ওই পেজটা যখন আমরা লোড নিই, মনে করেন একবার যখন লোড নিয়ে নিছি, তখন ওইটার ফিচারগুলি আমরা দেখি। পরবর্তী রিকোয়েস্টটা হয় তখন, যখন আমরা কোনো বাটন ক্লিক বা রিলোড না করি, ততক্ষণ পর্যন্ত কোনো রিকোয়েস্ট হয় না। ঠিক আছে? কিন্তু এই এজেক্স কি করে জানেন? এজেক্স ১ম রিকোয়েস্ট আপনার সাথে করে, সাথে রেসপন্স করে। বাট পরের প্রত্যেক ২ সেকেন্ড বা ১ সেকেন্ড পর সার্ভারে রিকোয়েস্ট করতেই থাকে। আপনার প্রয়োজনে না। মানে আপনি কিছু জানেনই না। ও রিকোয়েস্ট করতেছে। ও রিকোয়েস্ট কইরা রেসপন্স নিয়ে নিতেছে। প্রত্যেকটা জিনিস মানে এই পেজের ভিতরে যা আছে, যে জিনিসগুলি আপনি ইউজ করবেন, ওই জিনিসগুলির আপনি ক্লিক করার আগেই ও রিকোয়েস্ট করে ফেলতেছে। রিকোয়েস্ট কইরা আপনার ও রেসপন্স নিয়ে নিতেছে প্রত্যেক সেকেন্ডে। কোনো প্রয়োজন ছাড়া। আপনার অজান্তেই আপনি জানতেছেন না। আপনি তো নরমালি ইউজ করতেছেন। এখন মনে করেন আপনার এখানে একটা বাটন আছে। আপনার এই বাটনটা ক্লিক করলে অনেক সময় দেখবেন কোনো ওয়েবসাইট ইউজ করার সময় এই বাটন ক্লিক করলে এই বাটনের যেই কনটেন্টগুলি আছে ওই কনটেন্টগুলি রিভিল হয়ে যায়। বাট আপনার এখানে এই ইউআরএলও যায় না, পুরা পেজও রিলোড হয় না, ওই রিকোয়েস্ট সার্ভারও যায় না। ঠিক আছে? বাট আপনি এটার কনটেন্ট দেখতে পারেন। এটা হলো সম্পূর্ণ এজেক্সের পাওয়ার। কারণ এই এজেক্স কি করছে, আপনার এই পেজে যতগুলি কনটেন্ট আছে ওইগুলি সব রিড করছে। রিড কইরা বা এটা কি প্রত্যেক থ্রি অপশন গুলোর মতো থ্রি ডট থাকে ওয়েবসাইটের ওইগুলা? কি? বুঝি নাই ভাই আপনার কথা। ওয়েবসাইটের যে থ্রি ডট গুলো থাকে ওইগুলার এগুলা 3 বলতেছেন ডট নাকি? থাকে বলতে? অপশন গুলো যে কি করে ওয়েবসাইটের যে বিভিন্ন অপশন গুলো থাকে উপরে ওইগুলোর না, কথা ওগুলার না, ওইগুলোর কথা বললে আপনি তাহলে বুঝেনি নাই। যে রিকোয়েস্ট গুলি আছে, এই রিকোয়েস্ট গুলি অটোমেটিক এজেক্স নেয়। আমরা যখন একটা পেজ স্ক্রল করি, পেজের সার্চ ফাংশন থাকতে পারে, যেকোনো বাটন থাকতে পারে। সার্চ ফাংশনে আপনি তো শুধু এন্টার করতে পারেন, লিখতে পারেন ফাংশনের ভিতরে। বাট কোনো একটা বাটন না চাপলে তো ওই রিকোয়েস্টটা যায় না। যায়? না। ওই বাটনের কথা বলতেছি। ঠিক আছে? হ্যাঁ ওইসব ভাই। বাটনগুলি ওই যে বাটনটা, ওই বাটনে আপনি যখন প্রেস করেন, দেখবেন আপনার পুরা পেজটা সেম টু সেম আছে। বাট এইখানে যেই কনটেন্টটা ছিল, ওই কনটেন্টটা রিভিল হয়ে গেছে উইথআউট রিলোড পেজ। তা আমরা মনে করি মনে হয় অনেক স্পেশাল ফিচার এড করে ফেলছে। কারণ স্পেশাল ফিচার কোনো কিছুই এড করে নাই। ও এই ফিচার আগেই এই পেজের ভিতরে যে সোর্স কোড আছে, ওই সোর্স কোড পইড়া এই রিকোয়েস্টগুলি নিয়া নিছে। রিকোয়েস্ট রেসপন্স কইরা ওর কাছে রাইখা দিছে। ও স্টোর করে এগুলি। তখন এটা তো ক্লায়েন্টে থাকে। এই যে এজেক্স মূলত ক্লায়েন্টে থাকে। এটা সার্ভারে থাকে না। একটা পর্দা থাকে যেই পর্দাটা আপনি দেখেন না, বাট সার্ভারে প্রতিনিয়ত রিকোয়েস্ট পাঠায়। ঠিক আছে? তো এই গেল এজেক্স অ্যান্ড এজেক্স রিকোয়েস্ট পাঠায়। মনে করেন প্রতিনিয়ত রিকোয়েস্ট পাঠায় সব কনটেন্ট নিয়ে নিছে। ওর সব এই পেজে যত কনটেন্ট আছে সব কনটেন্টই ও নিয়ে নিছে। ও তারপরও রিকোয়েস্ট পাঠাইবো কন্টিনিউয়াসলি। ভাই ঠিক এই আছে? এজেক্সটা মানে ডিপ্লয় করা থাকে কোন জায়গায়? এটা কি সার্ভার সাইডে থাকে না না, এটা ক্লায়েন্ট সাইডে? ক্লায়েন্ট সাইডে। এটা ক্লায়েন্ট সাইডে। এজেক্স ক্লায়েন্ট সাইডে কাজ করে। ও সার্ভার সাইডে থাকলে তো সার্ভারের আর রিকোয়েস্ট করতে পারবো না।
বুঝছেন সিফাত ভাই? জি ভাই, বুঝতে পারছি। সার্ভার তো আর সার্ভারে রিকোয়েস্ট করব না। তাইলে তো সেমই হয়ে গেল না, ব্যাপারটা। মাঝখানে ওই লোড ব্যালেন্সার টাইপের এরকমের কাজ করে কিনা মানে আমার কাছে এই না, জিনিসটা কনফিউজিং লোড লাগছিল লোড এর জন্য। লোড না। এখন ক্লিয়ার তো? হ্যাঁ, এখন ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে। তো এই যে এই এজেক্স এড করলো, এখন ভাই এজেক্স জি ভাই বলেন। এজিক্স কি মানে এটা কি কোনো ব্রাউজারের কোনো ফাংশন মানে এটা মানে ব্রাউজার ফাংশন না, এটা কোডারই এড করে দেয় আরকি। যে ওয়েব ডেভেলপমেন্ট এড করে বাট এটা ব্রাউজার ফ্যাসিলিটেড ফাংশন আরকি। বুঝছেন? এটা যে মানে ব্রাউ ব্রাউ জিনিসটা কি ব্রাউ আমার কাছে এজেক্সের এজেক্সের ফ্যাসিলিটি আমরা কিছুদিন উপভোগ করলাম। পরবর্তীতে এজেক্স বিল্ড করছে কারা? আ ডেভেলপাররা। ১ম কয়েকদিন স্যাটিসফাই ছিল। বাট ইউজের পরে আ এখন আর ভাল লাগতেছে না। ভাল লাগতেছে না কি কারণে জানেন? আ ডেভেলপার তো সার্ভারও মেইনটেন্যান্স করে। সার্ভারই তো বুঝে। এই যে প্রতিনিয়ত যে রিকোয়েস্ট পাঠাইতেছে কোনো প্রয়োজন ছাড়া, মনে করেন এই যে এই ডাটাগুলি, এই পেজে যত ডাটা আছে এগুলি সব নিয়ে নিছে। ও তারপরও আবার রিকোয়েস্ট পাঠাইতেছে। এটা দাও, এটা দাও, এটা দাও। বারবারই একই ইয়ের জন্য তো এটা সার্ভারের জন্য একটা সমস্যা হয়ে গেল না? সার্ভার তো এত ডাটা একজনেরটাই যদি এত রিকোয়েস্ট প্রসেস করে, বাকি তো আরো আছে। এরপরে হইল আ আইপিএস, আইডিএস, তারপরে ফায়ারওয়াল, ওরাও তো কাজ করে কিসের উপর ভিত্তি করে? ওরা মূলত কাজ করে প্রোটোকল, তারপরে হইল আইপি আর হইল প্যাকেটের মধ্যে। আপনি যদি একটা প্যাকেট বারবারই পাঠান, তাইলে আপনারে ব্লক করে দিব। তার মানে ও বুঝবো যে আপনি হ্যাক করতে চাইতেছেন। মূলত এই ৩ টা জিনিসের উপরই এই ফায়ারওয়াল প্রোটেকশন দেয়। মানে ভিত্তি করে আরকি। ওর যত অ্যাক্সেস আপনারে ব্লক করে দিব, ওই ব্লকটা করা হয় আইপির উপরে, প্যাকেটের উপরে, প্রোটোকলের উপরে। তো আমি যখন এই সেম রিকোয়েস্ট বারবারই পাঠাইতেছি, তো ফায়ারওয়াল চাইতে যাইবো না? হারামজাদা তো চাইতে যেয়ে আমার দিব ব্লক করে, বুঝছেন? তো এইসব সমস্যাগুলি সার্ভারে শুরু হয়ে গেল। ক্লায়েন্টরে সুবিধা দেওয়ার জন্য সার্ভারে আ অসুবিধা হয়ে গেল। এখন আ ও কি করলো? আরেকটা করলো। আরেকটা প্রোটোকল বানাইলো। বা প্রোটোকল না, একটা সিস্টেম বানাইলো যে সিস্টেম হইলো লেট প্রসেস। লেট লেট PROCESS লেট প্রসেস। লেট প্রসেস কি? সার্ভারের চাপ কমানোর জন্য এখন। এখন এই সার্ভারের চাপ যখন কমাইলো, কিভাবে কমাইবো? এই চাপ কমানোর জন্য এই যে রিকোয়েস্টগুলি, এই রিকোয়েস্টগুলি সেমই থাকবে। কিন্তু ও কি করব? এই প্রসেসিং পাওয়ারের রেসপন্সটা কমায় দিব। মনে করেন ১ টা ২ টা ৩ টা ৪ টা রিকোয়েস্ট করছে, হ্যাঁ? ৫ টা রিকোয়েস্ট এরাও মনে করেন রিকোয়েস্ট করছে। একটা নির্দিষ্ট সময়ের উপরে ডিপেন্ড করে আরকি। এটা কোডারে কোড করে দেয়। যে ও এতগুলি রিকোয়েস্ট করব, আমি সবকটা রিকোয়েস্টের ইনফরমেশন একসাথে নিমু, এরপরে প্রসেস করে এরপর ওরে দিব। ঠিক আছে? ওরে দিয়া রাখবো। এটা হলো লেট প্রসেসের জন্য একটা সিস্টেম বানাইলো। এখন এই সব জিনিসের মধ্যে একটু না একটু ভেজাল লাইগেই যাইতেছে। এতগুলি জিনিস হ্যান্ডেল করা অনেক কষ্টকর না? তো ওরা চিন্তা করলো এমন একটা প্রযুক্তি বাইর করতে হইব যে জিনিসটা এই সবকটা ফিচার ও আরেকটা জিনিস আছে। আরেকটা জিনিস হইলো সব যেই জন্য এই ৩ টা জিনিস মাইর খাইছে। মাইর খাইছে বলতে কি এই ৩ টারে একটা নতুনত্ব দিয়া নতুন একটা আ প্রোটোকল বের করতে হইছে। এখন একটা সমস্যা হইলো যে আমাদের টেকনোলজি যখন আপডেট হয়ে গেছে, আমাদের বাই-ডাইরেকশনাল টুলস এর প্রচলন বাইরা গেছে। বাই-ডাইরেকশনাল টুলস কি? ২ জন। এখানে শুধু ক্লায়েন্ট রিকোয়েস্ট করে, ও রিসোর্স দেয়। এখন আমাদের প্রয়োজন বাইরা গেল কি? আমরা এমন টুলস ইউজ করি যেই টুলস আমার থেকে রিকোয়েস্টের রেসপন্স পায় এবং আমারে রেসপন্স করতেও পারে। জিনিসটা হয়ে গেছে এইরকম যে আমি এটা হলো একটা মিডলম্যান। এই মিডলম্যানের কারণে আমিও রিকোয়েস্ট করতে পারি, এই সার্ভারও রিকোয়েস্ট করতে পারে। এরা আমাদের মেসেজিং সিস্টেমগুলি আছে। ঠিক আছে? আমাদের যে মেসেজিং সিস্টেমগুলি আছে, আমরা যে মেসেজিং সিস্টেমে মেসেজ করি, এটারে বলা হয় বাই-ডাইরেকশনাল। এদিক থেকেও রিকোয়েস্ট করতে পারে, এদিক থেকেও রিকোয়েস্ট করতে পারে।
এই দিক থেকেও রিকোয়েস্টের অ্যান্সার দিতে পারে, এই দিক থেকেও রিকোয়েস্টের অ্যান্সার দিতে পারে, এবং দুইজনেরই ক্ষমতা থাকে ব্লক করে দেওয়ার। ঠিক আছে, এখন সার্ভার হয়ে গেছে মিডলম্যান, মেসেজিং অপশনগুলি হয়ে গেছে যে কেউ। মনে করেন আমি আর ইমদাদুল ভাই মেসেজ করতেছি, আমি চাইলে মেসেজ করতে পারবো, উনি চাইলে আমার মেসেজ করতে পারবো যে কোনো সময়। আবার চাইলে উনি আমারে ব্লক করে দিতে পারবো, চাইলে আমি ওনারে ব্লক করে দিতে পারবো। ঠিক আছে, এটাতে বলা হয় বাই ডাইরেকশনাল সিস্টেম। এখন এই সব সিচুয়েশনগুলি যখন মডার্ন টুলসে চলতেছিল, সবাই প্রথম অবস্থায় ফেসিলিটেড হইতেছিল, ভালোই মনে করতেছিল, কারণ HTTP যেখানে শুধুমাত্র টেক্সটের আদান প্রদান হইতো, তারপরে এজেক্স আইসা মানে রিলোডের সময় কমাই দিল, টাইম পোটেনশিয়াল কমাই দিল, প্রসেসিং পাওয়ার বাড়াই দিল, অনেক ফাস্ট হয়ে গেল ওয়েবসাইট। আগে যেই পরিমাণে লোড নিত ওই লোড নেয় না, এখন খুব দ্রুত লোড নিয়ে নেয়। তো এইটারে কিছুদিন ইউজ করার পরে যখন ইউজ হয়ে গেছে তখন আর মজা লাগতেছে না। আবার সার্ভারের একটা সমস্যা দিয়ে দিছে, এই সার্ভার সমস্যা দেওয়ার জন্য লেট প্রসেসিং। এখন মনে করেন এমন আসলো যে প্রযুক্তি লাগবো, যে প্রযুক্তি দুজনের সাথে কথা বলতে পারবো। এটা আমাদের এই যে কল সিস্টেম, ইন্টারনেটে কল সিস্টেম, অ্যালার্ট সিস্টেম, ভূমিকম্পের যে আমরা আগাম বার্তাগুলি পাই, তারপরে লাইভ স্ট্রিমিং, তারপর খেলার যেই স্কোরগুলির লাইভ শেয়ার করে, এই সব যত টুলস আছে, এই সব জিনিসগুলি মূলত এই বাইডাইরেকশনাল যে কমিউনিকেশন চ্যানেল, এই চ্যানেল দিয়া বিল্ড করা হয়েছে। এখন এই চ্যানেলের বিল্ড করার জন্য কি দরকার পড়ছে, আমাদের WS অথবা WSS, দুইটা নামেই চলে। সেম রিকোয়েস্ট আমাদের HTTP যেভাবে রিকোয়েস্ট করে ঠিক ওইভাবেই রিকোয়েস্ট করে, বাট এই প্রোটোকলটা একটু আলাদা। ওর মধ্যে কি কি ফিচার আছে, ওর মধ্যে এই সব ফিচার আছে, HTTPর ফিচার আছে, এজেক্সের ফিচার আছে, ও প্রত্যেক সেকেন্ডে রিকোয়েস্ট পাঠায়, এই লেট প্রসেসিংও ওর কাছে আছে। তো কোনো জিনিসই কিন্তু হয় নাই, চেঞ্জ হয় নাই। HTTPর একবার বাদ দিয়ে কিন্তু এজেক্স আসে নাই। আবার এই এজেক্সরে মানে সুবিধা দেওয়ার জন্য লেট প্রসেসিং আইছে, এইখানেও কিন্তু HTTP বাদ পড়া যায় নাই। এটা কিন্তু কোনো নতুন টেকনোলজি না। তারপরে যে জিনিসটা আসছে যে এই সব ফেসিলিটির সাথে আমাদের যেই ফেসিলিটিটা দরকার ওইটা হলো বাইডাইরেকশনাল। এই বাইডাইরেকশনাল কমিউনিকেশন, এইটা করার জন্য আসলো WS বা ওয়েব সকেট বা ওয়েব সকেট সিকিউর। HTTPS সেম। তো এই জিনিসটার শুধু সুবিধা দেওয়ার জন্য আমাদের এই যে ওয়েব সকেট প্রোটোকলটা আসছে, এই প্রোটোকলের মধ্যে কিন্তু একটা মাত্র নতুন ফিচার অ্যাড করছে, যদি আমাদের চোখের দেখায় দেখতে চাই, যে এই জিনিসটা হইলো বাইডাইরেকশনাল। আর বাকি যত যাবতীয় যা কিছু আছে এইগুলির উপরেই লেয়ার দেওয়া বানানো হয়েছে। তার মানে আমরা দিন শেষে বলতে পারি যে ওয়েব সকেটও ওইটারই ফান্ডামেন্টাল। ঠিক আছে, এখন এই ওয়েব সকেট আমরা শিখলাম কি কারণে? এই ওয়েব সকেটের বাগ এই বছর অনেক বেশি পাওয়া যাইতেছে। ঠিক আছে, এবং আগামী বছর হয়তো বা যে আগামী বছর না, আগামী 2-1 বছর পরে তো আবার OWS এর টপ 10 পোস্ট করব, তখন হয়তো বা এই WS এর যে ওয়েব সকেটের যে বাগগুলি আছে ওইগুলি কোনো একটা লিস্টে আইসা পড়ব। ঠিক আছে, এখন যেমন অন্য কোনো লিস্টের ভিতরে আছে তখন এটার ভিতরে আইসা পড়ব। তো এক সময় এক ধরনের বাগ বেশি পাওয়া যায়। এখন যে বাগগুলি বেশি পাওয়া যাইতেছে, যেমন সার্ভার সাইড রিকোয়েস্ট ফরজারি ব্লাইন্ড, তারপরে এক্সেস ব্লাইন্ড অনেক বেশি পাওয়া যাইতেছে। ঠিক আছে, তারপর আইডোর, আর হইলো এই যে WS মানে ওয়েব সকেটের যে বাগগুলি। এই জন্য চিন্তা করলাম এই টেকনোলজি আগে থেকেই দেখা যাওয়া ভালো, যখন আমরা টেকনোলজি নিয়ে কাজ করবো, বাগ খুঁজবো, তখন যাতে আমাকে এই জিনিসগুলি, আর তখন তো আলোচনা করবো আরো ডিপে, কিন্তু অপরিচিত যাতে মনে না হয়। ঠিক আছে, তো আমাদের নেটওয়ার্কিং এর এতটুকুই ছিল, আমাদের আজকে এই পর্যন্তই সমাপ্ত। ঠিক আছে।